আসসালামু আলাইকুম। অনিশ দাস অপুর লেখা মধ্যরাতের খাবার ছোট গল্প থেকে এই নাটকটি নির্মিত হয়েছে। নাটকটির নাম বিভাবরী। মধ্যরাতের খাবার কি হতে পারে? বিলাসবহুল কোনো কিছু, নাকি মানুষের তাজা রক্ত? শয়তানের উপাসনা, কালো জাদু আর কুফরি করে শয়তানের কাছ থেকে কোনো কিছু পাওয়া মানেই নিজের জীবনটাকে শয়তানের কাছে বন্দুক রাখা। সাময়িক সময়ের জন্য শান্তি পেলেও খানিক পরেই জীবন দিয়ে মেটাতে হবে শয়তানের কাছে। ভয়ঙ্কর কালো জাদু আর শয়তানের উপাসনা নিয়ে নির্মিত নাটকটিতে আপনাকে স্বাগতম। পূর্ণ চন্দ্রগ্রহণের রাত। রেডিওতে গান শুনতে শুনতে হাসি মুখে নিতু রওনা দিয়েছে নতুন ক্লায়েন্টের বাসায়। নিতু, যে একজন বেবি সিটার, বাবা মার অনুপস্থিতিতে ছোট বাচ্চাদের দেখাশোনা করে। আজ নিতুর নাইট ডিউটি। কিছুক্ষণ পরেই পৌঁছে গেল কাঙ্ক্ষিত ঠিকানায়। অটোওয়ালাকে ভাড়া দিয়ে বিদায় করলো। কেমন যেন থমথমে একটা পরিবেশ বিরাজ করছে। সন্ধ্যাবেলায় কাকের ডাক আর কিচিরমিচির শব্দে আন্দোলিত হচ্ছে চারপাশ। শহরের মধ্যেই, তাও কেমন যেন একটা নিস্তব্ধ পরিবেশ। নিতু আরেকবার তার লিখে রাখা ঠিকানার সাথে মিলিয়ে দেখছিল যে সে ঠিক জায়গায় এসেছে কিনা। ভয়ে ভয়ে মেন দরজার দিকে গেলে কি করবে বুঝতে পারছে না। কলিং বেল দেওয়ার আগেই ধড়াম করে দরজা খুলে গেল। কালো শাড়ি পরা একজন মহিলা বলে উঠল, আপনিই নিতু? নিতু বেশ ভয় পেয়ে চমকে উঠল এবং উত্তর দিল, জি। ভয়ঙ্কর এই রাত থেকে এবার ফ্ল্যাশব্যাকে কিছু জেনে নেওয়া যাক, আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। নিতু খুব সাধারণ একটা মেয়ে। গ্রাম থেকে এসেছে শহরে পড়াশোনা করার জন্য, যেখানে তার নিজের পড়াশোনার খরচ নিজেকে চালাতে হয় এবং সাথে ফ্যামিলিকেও সাপোর্ট করতে হয়। নিতুর বাবা মারা গিয়েছে অনেক আগেই এবং নিতুর মা অন্য একজনকে বিয়ে করে গ্রামেই থাকে, যেখানে নিতুর মাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়। নিতু আজ এসেছে তার বসের কাছে স্যালারি বাড়ানোর কথা বলার জন্য, কিন্তু তার বস বরাবরের মতোই হাজারটা কথা শুনিয়ে দিল নিতুকে এবং আরও বলল, না পোষালে চলে যেতে পারো। এর মধ্যে একটা বাচ্চার কান্নার আওয়াজে নিতু ফ্লোরে চলে গেল। এই স্কুলের সব বাচ্চাগুলো নিতুকে অনেক ভালোবাসে। মনের মধ্যে সরলতা ও ভালো কিছু করার ইচ্ছা থাকলে সাকসেস আসতে একটু দেরি হবে, কিন্তু আসবেই। হাসি মুখে নিতু সেই চেষ্টাই করে যাচ্ছে। আমাদের খুব পরিচিত বিকাশ বাস। অফিস থেকে প্রতিদিন নিতু এখানেই এসে নামে। টাকা বাঁচানোর জন্য এই পথ দিয়ে হোস্টেলের দিকে হেঁটে হেঁটে যায়। চারপাশে কেউ নেই, ঘন অন্ধকার, আর একটু পর পর টার্ম লাইটের আলো। কেমন যেন একটা ঘর ঘর নিঃশ্বাসের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। নিতুর মনে হচ্ছে কেউ যেন তাকে ফলো করছে, কিন্তু আশেপাশে তাকালে কাউকে দেখতে পায় না। পায়ের শব্দ পেয়ে হঠাৎ নিতু পেছনে তাকালে একটা কুকুরকে দেখতে পায়, যার নাম টুকুন। নিতুর ভয় কেটে যায়। আর এই টুকুনের সাথে নিতুর প্রতিদিন দেখা হয়, কেননা প্রতিদিন রাতে ভালোবেসে নিতু এই কুকুরটার জন্য খাবার নিয়ে আসতো। পাশে থাকা বেঞ্চে বসে কুকুরটাকে খাইয়ে দেয়। এর মধ্যে নিতুর মায়ের কল আসে। ফোন রিসিভ করতেই কান্নার আওয়াজ শুনতে পায়। লাইনটা কেটে গেলে নিতু ভয়ঙ্কর আওয়াজগুলো আবার শুনতে পায়, তাই আর দেরি না করে হোস্টেলে চলে আসে। সকালে রান্না সেরে সে আবার অফিসে চলে আসে। এর মধ্যেই তার মা কল দেয়, বলে, কাল রাতে তোর বাবার ভয়ে কল কেটে দিয়েছিলাম। নিতু বলে, আমি আগেই বুঝতে পেরেছি শয়তানটা তোমাকে মেরেছে, তাই না? নিতুর মা বলে, কিছু টাকা দিতে পারবি? আমি তোর বাবার জন্য মদ কিনবো। প্রতি রাতে সে মদ খেলেই শান্ত থাকে। এরই মধ্যে অফিসের বস নিতুকে দেখে ফেলে। নিতু ফোন কেটে দিয়ে ফ্লোরে চলে আসে এবং প্রতিদিনের মতো বাচ্চাদের খাওয়ানো থেকে শুরু করে খেলা করা, আর এভাবে প্রতিটা দিন কেটে যায় নিতুর। কাজ শেষে বাস থেকে নেমে আবার ওই নির্জন রাস্তা দিয়ে হোস্টেলের দিকে রওনা দেয় নিতু। আজকে যেন আরও বেশি আওয়াজ পেতে থাকে নিতু, সাথে ঘর ঘর আওয়াজ আর নিঃশ্বাসের শব্দ। কেউ যেন নিতুকে ফলো করছে, আর কারো একজনের উপস্থিতি সেখানে আছে সেটাও সে বুঝতে পারে। কিন্তু আশেপাশে কুকুরটাকেও আজকে সে দেখতে পারছে না। কানে হেডফোন দিয়ে রেডিও শুনতে থাকে, কিন্তু আজব ব্যাপার, রেডিওতেই তখন ভূত এফএম চলছে। আরও ভয় পেয়ে নিতু হেডফোন খুলে দেয় এবং দ্রুত পায়ে হোস্টেলের দিকে রওনা দেয়। হোস্টেলটা পুরনো আর দেখতে ভুতুড়ে টাইপের। হোস্টেলের সামনে আসতেই লাইটগুলো অন অফ করছে। নিতু পাশে থাকা একটি শব্দ পেয়ে এগোতে থাকে এবং কুচকুচে বিড়ালটাকে দেখে চমকে ওঠে এবং পেছনে ফিরেই হোস্টেলের গার্ডকে দেখে কর্কশ গলায় হাসতে হাসতে তার কাছে আসে এবং তাকে দেখে অনেক ভয় পায়। এবং গার্ড বলে, আপা, এই শহরে আপনার এত বড়লোক আত্মীয় আছে, আগে কখনো বলেন নাই তো? নিতু বলে, এই শহরে কেন, এই পৃথিবীতেও কোনো বড়লোক আত্মীয় নেই আমার।
গার্ড তখন বলে, ও বুঝতে পারছি, তাহলে ওই 2 তলার নিতু ম্যাডামের আত্মীয় হবে। কালো একটা গাড়ি করে এসেছিল খোঁজ নেওয়ার জন্য। গার্ডের কথা শুনে নিতু হোস্টেলের ভিতর ঢুকে যায়, আর গার্ড নিতুকে দেখে কর্কশভাবে হাসতে থাকে। পরের দিন সকালে স্কুলে একটা বাচ্চার বার্থডে সেলিব্রেট করছিল সবাই। বাচ্চারা সবাই মিলে খুশিতে নিতুকে কেক খাইয়ে দিচ্ছিল। এটা দেখে বস অনেক রেগে যায় আর নিতুকে সাইডে ডেকে বলে, কী জাদু করেছো তুমি বাচ্চাদের? আমাকে কেক না খাইয়ে তোমাকে খাওয়াচ্ছে কেন? নিতু এখানে কী উত্তর দিবে ভেবে পাচ্ছে না, তাই সে আবার স্যালারি বাড়ানোর কথা বলে। বস এবার তাকে অনেক আজেবাজে কথা শুনিয়ে দেয়। প্রতিদিনের মতো আজকেও সে ওই নির্জন রাস্তা দিয়ে রওনা দেয়। বারবার বাড়ির কথা মনে পড়ছিল নিতুর। এই মাসে এখনও টাকা পাঠাতে পারেনি। মন খারাপ করে কাঁদতে থাকে নিতু। এর মধ্যে একটা ইটের সাথে হোঁচট খেয়ে নিতুর জুতা ছিঁড়ে যায়। মনে মনে বিলাপ করতে থাকে নিতু আর বলে, আমি আর পারছি না মা। হোস্টেলের খরচ, বাড়িতে টাকা পাঠানো, নিজের শরীরের রক্ত বিক্রি করে গত মাসে বাড়িতে টাকা পাঠিয়েছি। আর কি করতে পারি আমি? নিতু এবার ভয় পেতে থাকে। কানের পাশে কেমন যেন একটা কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছে, আর সাথে অনেক জোরে জোরে ঘর ঘর নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছে। নিতু এখনও ফিল করছে কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। এর মধ্যে গাছের আড়াল থেকে অক্সিজেন পড়া একটি লোক বের হয়ে আসে আর বলে, সবই নিয়তি। নিতু প্রচণ্ড ভয় পায় আর বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। লোকটি গাছের আড়াল থেকে বের হয়ে আসতে আসতে বলে, আপনার স্যান্ডেল ছিঁড়ে যাওয়া আর আমার অক্সিজেন মাস্ক লাগিয়ে ঘুরে বেড়ানো সবই নিয়তি। লোকটা নিতুর পাশে বসে আর বলে, কান্না কখনো থামাতে নেই, কেঁদে মনটাকে হালকা করে ফেলুন। এই বলে লোকটা নিতুর সাথে পরিচিত হয়। লোকটি বলে, আমি অ্যান্ড্রু। নিতু এতক্ষণ ভয় পাচ্ছিল, তার ভয়টাও কেটে যায়। অ্যান্ড্রু বলে, আপনার হাসিটা অনেক সুন্দর, শুধু সুন্দরই না, শতাব্দীর সেরা হাসি। এমনভাবে অনেক কথা বলে নিতুর সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে ফেলে। একটু পর নিতু হোস্টেলে এসে পড়তে বসে। নিতুর আনা খাবারটা রুমমেট নির্লজ্জের মতো খেয়ে ফেলে। এর মধ্যে একজন রুমমেট বলে, চলো আজকে আমরা সবাই মিলে ভূতের মুভি দেখব। আরেকজন রুমমেট বলে, নিতু যেই পরিমাণ ভীতু, ও দেখবে ভূতের মুভি। নিতু বলে, আমি মোটেই ভীতু না। তারপর রুমমেট বলে, ঠিক আছে, আমরা যতক্ষণ ভূতের মুভি দেখব ততক্ষণ তুমি এই রুমে একা থাকবে লাইট বন্ধ করে, আর ঘুমাতে পারবে না। নিতুকে একটু ভয় পেতে দেখে মেয়েটি আরও বলে, আমাদের হোস্টেলে একটা মেয়ে সুইসাইড করেছে, সবাই বলছে ভূত নাকি ওর ঘাড় মটকে দিয়েছিল। এই বলে মেয়েটা লাইট আর দরজা বন্ধ করে মিতুকে একা রেখে চলে যায়। নিতু এবার সত্যি ভয় পেতে থাকে। তাড়াহুড়ো করে টেবিল ল্যাম্প জ্বালায়, কিন্তু একটু পর হঠাৎ ওইটাও বন্ধ হয়ে যায়। নিতু বেডের উপর চলে আসে, কটর মটর একটা আওয়াজ পেতে থাকে। চোখ মেলে দেখে ওই কুচকুচে কালো বিড়ালটা টেবিলের উপর বসে নিতুর দিকে তাকিয়ে আছে। পরের দিন কাজ থেকে ফেরার পথে অ্যান্ড্রুর সাথে দেখা হয় নিতুর। অ্যান্ড্রু বলে, আপনি যে নির্জন পথ দিয়ে একা একা হেঁটে যান, আপনার ভয় করে না? নিতু বলে, আমার আর কোনো উপায় নেই, হোস্টেলে যাওয়ার জন্য এটাই একমাত্র শর্টকাট রাস্তা। 20 টাকা গাড়ি ভাড়া বেঁচে যায় এই পথ দিয়ে গেলে। আমাকে পাহারা দেওয়ার জন্য এখানে একটা কুকুর ছিল, কিন্তু কয়েকদিন যাবৎ ওই কুকুরটাকেও দেখতে পারছি না আমি। এভাবেই নিয়মিত অ্যান্ড্রুর সাথে দেখা হয়, দুজনের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। নিতু একদিন বলেই ফেলে, আমি অনেক চাপা স্বভাবের একটি মেয়ে, আমার এখানে কোনো বন্ধু নেই, কিন্তু আপনার সাথে এত অল্প সময়ে মিশে গেলাম কিভাবে বুঝতে পারছি না। অ্যান্ড্রু বলে, এটার 2টা কারণ আছে। একটা হচ্ছে আমরা দুইজনেই অভাবে আছি, আমি অক্সিজেনের আর আপনি টাকা পয়সার। আপনি চাইলে আমি আপনাকে দুইভাবে সহযোগিতা করতে পারি। প্রথমটা হলো, আমি আপনাকে কিছু টাকা ধার দিলাম, আপনি সেই টাকা দিয়ে আপনার সমস্যা সমাধান করলেন আর আপনার মাকে শহরে নিয়ে আসলেন। পরে না হয় ধীরে ধীরে আপনি আমার টাকা শোধ করে দিবেন। টাকা ধার দেওয়ার কথা শুনে নিতু রেগে যায়। নিতু বলে, আপনি আমাকে সস্তামে ভেবেছেন তাই না? অ্যান্ড্রু বলে, এমন কিছু না নিতু, এই অপশন ভালো না লাগলে আমি আপনাকে একটা বিজনেস আইডিয়া দিতে পারি। আপনি চাইলে অনলাইনে বিজনেস করতে পারেন। যেহেতু আপনি বেবি সিটার বা চাইল্ড কেয়ারে দক্ষ, সেহেতু অনলাইনে একটা পেজ খুলতে পারেন আর বাসায় গিয়ে বেবি কেয়ার সার্ভিস দিতে পারেন। এই কাজের চাহিদা অনেক এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন। নিতুর এই আইডিয়াটা ভালো লাগে এবং রাজি হয়ে যায়। পরের দিন নিতু তার বন্ধুর সহযোগিতায় কেয়ার গিভার নামে একটি নতুন পেজ খুলে। অবাক করার বিষয় হলো, তার 3 দিন পরই একটা কাজের অফার পায় নিতু। এটা পেয়ে সে অনেক খুশি হয়ে যায় এবং অ্যান্ড্রুর সাথে দেখা করে
কৃতজ্ঞতা স্বীকার করে। তার একদিন পরেই নিতু অ্যান্ড্রুর কাছে আসে এবং কান্না করে বলে, আমার মা হসপিটালে ভর্তি। গত রাতে একটা কালো বিড়াল দেখে পড়ে গিয়ে মাথা ফেটে গিয়েছে। আমিও মাঝে মাঝে এমন একটা কালো বিড়াল দেখতে পাই। মায়ের সাথে কেন এমন হলো বুঝতে পারলাম না। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। অ্যান্ড্রু পরে নিতুকে বলে, আপনি খুব তাড়াতাড়ি একটি নতুন ক্লায়েন্টের কল পাবেন। তাদের একজন বেবি সিটার দরকার। তারা অনেক বড়লোক ফ্যামিলি। আপনি যত ইচ্ছে টাকা চাইতে পারেন তাদের কাছ থেকে। এই বলে অ্যান্ড্রু নিতুকে একটি জামা গিফট করে আর বলে, ওনারা অনেক বড়লোক ফ্যামিলি, আপনি চাইলে এই ড্রেসটা পরে যেতে পারেন। নিতু অনেক খুশি হয়ে যায় আর বলে, আপনার সাথে আমার আরও আগে কেন দেখা হলো না। অ্যান্ড্রু বলে, এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। ডিউটি টাইম ছিল রাতের সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত। গল্পের শুরুতে আমরা দেখেছিলাম নিতুকে একটা অটো করে ক্লায়েন্টের বাসায় যেতে। এটাই অ্যান্ড্রুয়ের সাজেস্ট করা সেই বাসাটা। এবার বর্তমানে ফেরা যাক। কালো শাড়ি পরা ওই মহিলাটি নিতুর আইডি কার্ড দেখে বাড়ির মধ্যে নিয়ে আসে আর বলে, আমার ছেলেকে দেখাশোনা করার জন্য একটা মেয়ে ছিল। তার মা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় সে গ্রামের বাড়ি চলে গিয়েছে, আর তার বিপরীতে তোমাকে হায়ার করা হয়েছে আমার ছেলেকে দেখাশোনা করার জন্য। নিতু বাড়ির চারপাশটা দেখে অনেক ভয় পেয়ে যায়। কেমন যেন একটা অন্ধকার এবং অদ্ভুত বাড়ির ভেতরটা। নিতু বলেই ফেলে, এত বড় বাড়ি, আপনি একা থাকেন? মহিলাটা বলে, আমি একা কোথায়, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, কাজের মেয়ে সবাই এখানেই থাকে। ছেলের রুমের গিয়ে মহিলাটি বলে, আমি রাত 1টায় বাসায় ফিরব। আমার ছেলে এখন ঘুমাচ্ছে। তোমার দায়িত্ব হলো ও জেগে উঠলে শুধু ওকে খাইয়ে দেওয়া। আমার ছেলের ঘুম ভাঙলে অনেক ক্ষুধার্ত থাকে। ইমার্জেন্সিতে তোমাকে এখানে ডেকেছি। আমার ছেলেকে না খাইয়ে রেখো না। বারবার খাবারের কথা বলাতে নিতুর কেমন যেন একটা বিদঘুটে লাগে। মহিলাটা আরও বলে, সবসময় আমার ছেলের পাশেই থেকো, অন্য কোথাও যেও না। বাড়ির মেইন গেট অটো লক, কেউ চাইলে ভেতরে প্রবেশ করতে পারবে না, আর ভেতর থেকে কেউ বাইরে যেতে পারবে না। সো তুমি এখানে সেফ। আর হ্যাঁ, আমার ছেলেকে খাবার দিতে ভুলো না যেন। এটা বলে মহিলা ওখান থেকে চলে যায়। এত বড় বাড়ি, আবছা আলো আর অন্ধকার। নিতু রুমের চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর কিসের যেন একটা শব্দ বারবার চমকে উঠছে। পাশের রুম থেকে টিভি চালু হওয়ার শব্দ শুনতে পেয়ে সেই রুমের দিকে চলে গেল। টিভি থেকে একটা সাউন্ড আসছে। আজ পূর্ণিমার রাত। এই রাতে রক্তপিপাসু শয়তানেরা বের হয় রক্ত খাওয়ার জন্য। একা থাকা মোটেও নিরাপদ নয়। টিভির সামনে বসতে পেছন থেকে মহিলাটা হঠাৎ করে বলে ওঠে, আজকাল তুমিও এসব দেখো? তোমাকে এখানে আনা হয়েছে আমার ছেলেকে দেখার জন্য, বসে বসে টিভি দেখার জন্য নয়। গাড়ির চাবিটা ফেলে গিয়েছিলাম, তাই আবার সেটা নিতে এসেছি। নিতু বলে, আমি টিভি অন করিনি। মহিলাটি বলে, তুমি টিভি অন করোনি তো কি ভূতে টিভি অন করেছে? যাও আমার ছেলের পাশে গিয়ে বসো। উঠে ও যদি খাবার না পায় তাহলে কিন্তু অনেক চেঁচামেচি করবে। আর পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, কখন কি করছো সব আমি দেখতে পাই। এর মধ্যে একটা খেলনা ক্যামেরা দিয়ে নিতু মজার ছলে ফটো তুলতে থাকে, কিন্তু হঠাৎ ক্যামেরার মধ্যে একটা আত্মার শরীরের ছায়া দেখতে পায়। ভয় পেয়ে চমকে ওঠে, ক্যামেরা সরিয়ে ফেলে। খালি চোখে কাউকে দেখতে পায় না। ক্যামেরা দিয়েও আবার দেখলে কাউকে দেখতে পায় না। হঠাৎ এটা দেখে মনের ভুল ভেবে ইগনোর করে। এরপর একটা বই পড়তে পড়তে চেয়ারের ওপর ঘুমিয়ে পড়ে। চোখ মেলতেই ভয়ঙ্কর একটা ছায়ামূর্তি দেখতে পায় চোখের সামনে, আর শুনতে পায়, বের হয়ে যাও, এই বাড়ি থেকে বের হয়ে যাও। নিতু অনেক ভয় পায়, কিন্তু এটাকেও মনের ভুল ভেবে ইগনোর করে আর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। আয়নার সামনেই নিজেকে দেখতে থাকে আর ফিল করে কেউ যেন পেছনে দাঁড়িয়ে আছে। পেছনে ঘুরে তাকালে কাউকে দেখতে পায় না, তবে সত্যিই নিতুর পেছনে কেউ দাঁড়িয়েছিল। একটু পর অটো সব পানির ট্যাপগুলো চালু হয়ে যায়, আর পানির সাথে ধোঁয়া বের হতে থাকে। পুরো ওয়াশরুম অন্ধকার হয়ে যায়। নিতু আয়নার দিকে তাকালে খেয়াল করে একটা লেখা ভেসে ওঠে, বের হয়ে যাও। নিতু প্রচণ্ড ভয় পায় এবং ওয়াশরুম থেকে বের হয়ে আসে। হাঁপাতে হাঁপাতে বাচ্চাটা রুমে আসে এবং কাউকে কল করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক ফেলের কারণে কারো কাছে সে কল করতে পারে না। ক্লান্ত হয়ে আবার চেয়ারের উপরে বসে। এবার একটি অদৃশ্য দড়ি এসে তার হাত পা বেঁধে ফেলে, আর এই সব কিছু বাইরে থেকে কেউ যেন সিসিটিভিতে দেখছে। নিতু আরও অনেক ভয়ানক সিচুয়েশনের সম্মুখীন হয়। এত কিছুর পরেও সব ঘটনাকে সে মনের ভুল ভেবে উপেক্ষা করে। খিদে পেলে কিচেনে যায় কিছু খাওয়ার জন্য। একটা আপেল কাটতে গিয়ে নিতুর হাত কেটে যায়। তারপর হঠাৎ পুরো বাসার লাইট অফ অন হতে শুরু করে।
নিতু ভয় পেয়ে দৌড়ে বাচ্চাটার রুমে আসে আর এসে দেখে বাচ্চাটা তখনও ঘুমাচ্ছে। নিতু আবার ফোন নিয়ে ট্রাই করে কাউকে কল করার জন্য। এবারও নেটওয়ার্ক ফেলের কারণে কল করতে পারে না, আর এর মধ্যে পুরো বাসার কারেন্ট চলে যায়। নিতু আবার কিচেনে যায়, একটা মোমবাতি জ্বালিয়ে মোমবাতিটি নিয়ে বাচ্চাটার রুমে এসে দেখে বাচ্চাটি তার বেডে নেই। রুম থেকে বের হয়ে নিতু বাচ্চাকে খুঁজতে থাকে। নিতু ফিল করে কেউ যেন তার পাশেই আছে আর অন্ধকারে তাকে ফলো করছে। সোয়ান সোয়ান বলে ডাক দিলে হঠাৎ একটা বাচ্চার ছায়া তার সামনে আসে আর খিলখিল করে হাসতে থাকে। বাতাসের গতিতে মিলিয়ে যায়। নিতু আবার বাচ্চাটাকে রুমের দিকে খুঁজতে যায়, এমন সময় খেয়াল করে ভেতর থেকে কেউ যেন দরজাটা লক করে দিয়েছে। অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হয় এবং সোয়ানকে খোঁজার জন্য স্টোর রুমের দিকে যায়। স্টোর রুমে যাওয়ার পর একটা আলমারির মধ্য থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। ভয়ে ভয়ে আলমারির দরজাটা খুলতেই একটা রক্তমাখা পুতুল দেখতে পায়। পুতুলটিকে হাতে নিলেই সেই আত্মার চিৎকার বের হয়, বের হয়ে যাও, বের হয়ে যাও। এবার সরাসরি ওই আত্মাকে দেখতে পায় এবং চিৎকার করে ফ্লোরে পড়ে যায়। ওই আত্মা বাতাসে মিলিয়ে গেলে পেছনে দেওয়ালে টানানো অ্যান্ড্রুর ফ্যামিলি ফটো দেখতে পায়, আর অ্যান্ড্রুকে দেওয়া সেই গিফটটাই পাশে সে খুঁজে পায়। নিতু অবাক হয়ে যায়, কেননা এটা তো অ্যান্ড্রুয়ের বাসা না, তাহলে অ্যান্ড্রুয়ের ফ্যামিলি ফটো এখানে এলো কী করে? সে বলেছিল এটা তার কোনো পরিচিত আত্মীয়ের বাসা। আর কিছু চিন্তা করবে ঠিক এই মুহূর্তে সে আত্মা তার মুখ চেপে ধরে অন্ধকারে মিলিয়ে যায়, আর ওই আত্মা নিতুকে অ্যান্ড্রুয়ের পরিবার সম্পর্কে বলতে থাকে। অনেক বছর আগে হসপিটালে অ্যান্ড্রুয়ের স্ত্রীকে ভর্তি করা হয়। পেটের মধ্যে অ্যান্ড্রুয়ের বাচ্চা নষ্ট হয়ে যায়। তখন ডক্টর অ্যান্ড্রুকে বলে ব্লাড লস্ট আর জটিল কোনো সমস্যার কারণে আপনার বউ আর কখনো গর্ভধারণ করতে পারবে না। এটা শোনার পর অ্যান্ড্রু আর অ্যান্ড্রুর বউ দুজনে অনেক কষ্ট পায়। বাড়িতে আসার পর অ্যান্ড্রুয়ের বউ অনেক ফ্রাস্ট্রেশনে চলে যায় এবং পাগলের মতো হতে থাকে। তখন অ্যান্ড্রু বলে আমরা অরফানেজ থেকে একটা বাচ্চা অ্যাডপ্ট করতে পারি। অ্যান্ড্রুর বউ বলে নিতে পারি, কিন্তু সেই বাচ্চা তো আর আমার পেট থেকে জন্ম নিবে না। বাচ্চা নেওয়ার সব প্ল্যান যখন শেষ হয়ে যায় তখন অ্যান্ড্রুয়ের বউ ল্যাপটপে ডার্ক সোসাইটির একটা মেইল আসে, আর মেইলে থাকা ওই ভিডিওগুলো সে দেখতে থাকে। অ্যান্ড্রু এটা লক্ষ্য করে আর তার বউকে অনেক বকা দেয় এবং ল্যাপটপ নিয়ে যায় সেখান থেকে, আর বলে প্লিজ এসব করতে যেও না, আমরা রিজনেবল একটা অপশন ট্রাই করি। কিন্তু অ্যান্ড্রুয়ের বউয়ের মাথায় এসব কিছু ঢুকে যায় আর সারাক্ষণ সেই ব্ল্যাক ম্যাজিকের ভিডিওগুলো দেখতে থাকে আর তাদের মতো করে আচরণ শুরু করে। একদিন রাতে ওই ব্ল্যাক ম্যাজিক সোসাইটির কিছু সদস্যকে তার বাসায় ইনভাইট করে। সন্তান নেবার জন্য শয়তানের উপাসনা শুরু করে দেয়। ওই রাতে অ্যান্ড্রুয়ের ঘুম ভেঙে যায়। সে তার বউকে না দেখতে পেয়ে খুঁজতে থাকে। একটু পর স্টোর রুমে গিয়ে দেখে তার বউ সবার মাঝখানে বসে আছে এবং নিজের হাত কেটে শরীরের রক্ত শয়তানের নামে উৎসর্গ করছে। ওইখানের একজন অ্যান্ড্রুর উপস্থিতি দেখতে পায়। এটা দেখে শয়তান একটা জিন তার উপর চালান করে দেয়। তারপর থেকে অ্যান্ড্রু অসুস্থ হয়ে যায় আর সবসময় অক্সিজেন নিয়ে চলাফেরা করতে হয়। অ্যান্ড্রুর অসুস্থতা সম্পর্কে ওই শয়তানের উপাসনাকারী মহিলাকে জানালে সে বলে এই তো প্রভু সন্তুষ্ট হয়েছে, প্রভু কিছু দিলে কিছু নিয়ে নেয়, চিন্তা করার কিছু নেই, যা তুই শয়তানের উপাসনা কর। এইভাবে প্রতিনিয়ত শয়তানের উপাসনা করায় অলৌকিকভাবে অ্যান্ড্রুয়ের বউ আবার প্রেগনেন্ট হয়ে যায় আর কিছুদিন পর একটা বাচ্চাও হয়। কিন্তু বাচ্চাটা সারাক্ষণ কান্নাকাটি করতে থাকে। তখন ওই শয়তান মহিলার আদেশে শামিমা নামে এক বেবিসিটার মহিলাকে হায়ার করে। শামিমা সোহানকে অনেক যত্ন নিতে থাকে, কিন্তু চন্দ্রগ্রহণের রাত আসা মাত্রই সোহান কেমন যেন তীব্র ভয়ঙ্করভাবে কান্নাকাটি শুরু করে। কোনোভাবেই শামিমা সোহানকে শান্ত করতে পারছিল না। যখন পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয় তখন শামিমা সোহানকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছিল। ঠিক এমন মুহূর্তে ওই ছোট বাচ্চাটা শামিমার ঘাড়ে কামড়ে সব রক্ত খেয়ে ফেলে আর শামিমাকে মেরে ফেলে। শয়তানের উপাসনা করেই এই বাচ্চার জন্মগ্রহণ হয়েছে। তার মানে এই বাচ্চাটা অ্যান্ড্রুয়ের না, এটা শয়তানের। প্রতিটি চন্দ্রগ্রহণের রাতে এই বাচ্চার মানুষের রক্ত লাগে। শামিমাকে মূলত হায়ার করা হয়েছিল সোহানকে খাওয়ানোর জন্য।
শামীমা মারা যাওয়ার পরে ওর আত্মা এই বাড়িতেই থেকে যায়, আর শামীমার আত্মাই নিতুকে বারবার বলছিল এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। নিতু সামনে থেকে শামীমা সরে যায় এবং অপরদিকে অ্যান্ড্রু আর অ্যান্ড্রুয়ের বউ বাইরে থেকে সব কিছু সিসিটিভিতে দেখছিল, আর তারা নিজেদের মধ্যে বলছিল শামীমার আত্মাই মনে হয় জিতে গেল, এখন আমরা সোহানকে রক্ত কিভাবে খাওয়াবো। এর আগে অ্যান্ড্রুয়ের বউ ওই শয়তানের উপাসনাকারী মহিলাকে বলেছিল, প্রতি চন্দ্রগ্রহণের রাতে আমরা একজন করে মানুষ কোথায় পাবো, আমাদের জন্য এই কাজটা অনেক কঠিন হয়ে যায়। তখন সেই মহিলা বলে, তুই চাইলে তোর সন্তানকে ফিরিয়ে দিতে পারিস, কিন্তু প্রভু তোদের উপর অনেক নাখুশ হবে, হয়তো এর কারণে তোদের জীবনটাকেও প্রভুর চরণে উৎসর্গ করে দিতে হতে পারে। অ্যান্ড্রুয়ের বউ বলে, না না, এই সন্তান তোর প্রভুর কৃপা, ফেরত দিব কেন, কিন্তু এই রক্তের বলি কোনোভাবে কি বন্ধ করা যায়। তখন এই শয়তান মহিলা বলে, এই রক্তপাত যদি বন্ধ করতে চাস তাহলে গোল্ডেন ব্লাডের কেউকে খুঁজে বের কর, গোল্ডেন ব্লাডের কেউকে যদি তোর বাচ্চা খায় তাহলে চিরকালের মতো রক্তের স্বাদ ভুলে যাবে। আপনাদের কি মনে আছে নিতু একবার শরীরের রক্ত বিক্রি করে বাড়িতে টাকা পাঠিয়েছিল? অ্যান্ড্রু মূলত প্রতিটা হসপিটালে একজন করে লোক রেখেছে, যে গোল্ডেন ব্লাডের কেউকে পেলে সে যেন জানায়। নিতুর শরীরে মূলত গোল্ডেন ব্লাড ছিল। তখন অ্যান্ড্রুয়ের বউ প্ল্যান করে নিতুকে কিডন্যাপ করার জন্য, কিন্তু অ্যান্ড্রু বলেন না, খুব সহজভাবেই তাকে আমাদের বাসায় নিয়ে আসবো। অ্যান্ড্রু প্রথম থেকে নিতুকে যতবার হেল্প করেছিল সব কিছুই ছিল নিতুকে ফাঁদে ফেলার জন্য। এরপর শামীমার সহযোগিতায় বাড়ির জানালার কাঁচ ভেঙে নিতু নিচে চলে আসে। এই সময়টাতে শামীমার আত্মা কোনোরূপে শয়তানটাকে আটকে রেখেছিল। নিতু জানালা দিয়ে নিচে আসতে অ্যান্ড্রুর গাড়ি নিতুকে চাপা দিয়ে চলে যায়। নিতু রাস্তার মাঝখানে অ্যান্ড্রুর কথা মনে করতে করতে মারা যায়। আর এখানেই এই গল্পের সমাপ্তি ঘটে। কালো জাদু, কুফরি, শয়তানের উপাসনাকারী এইভাবে অনেক ভালো মানুষ সেজে বিনা স্বার্থে অনেক উপকার করবে, আর বিশ্বাসের খাতিরে আপনিও ভুলে যাবেন যে মানুষ সুযোগ পেলে কতটা ভয়ঙ্কর হতে পারে। কি ভয়ঙ্কর একটা গল্প! এগুলো কিন্তু সত্যি আমাদের আশেপাশে ঘটে যাচ্ছে। শয়তানের বশে পড়ে আমরা কতই না জঘন্য কাজ করি, আর পরিশেষে এই নিজের জীবনটাকে হারাতে হচ্ছে। শয়তান যদি আপনাকে কোনো কিছু দেয় তাহলে মনে রাখবেন এর বিনিময়ে কখনো না কখনো আপনার জীবনকে উৎসর্গ করে দিতে হবে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো গল্পে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।